আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি অনেক ভালো আছেন। আমি এনাম বলছি কানাডার আলবার্টা প্রভিন্স থেকে। আমি থাকি ক্যালগারি সিটিতে। ভূত এফএম-এর অনেক রেগুলার লিসেনার। আজ নিজের না, বাট অ্যাকচুয়ালি আমার শাশুড়ির জিন নিয়ে কিছু ইনসিডেন্ট আমি শেয়ার করতে চাই। সেদিন আমি আমার শাশুড়ির কাছ থেকে কিছু ঘটনা কালেক্টের উদ্দেশ্য নিয়ে জিজ্ঞেস করলাম ওনার লাইফে কোনো এরকম জিন এনকাউন্টার কিংবা জিনের কোনো ইনসিডেন্ট আছে নাকি। তিনি আমাকে বললেন আছে কিছু ঘটনা। অ্যাকচুয়ালি এটা এখনকার না, এটা অনেক পুরানো একটা ঘটনা এবং এটা শুরু হয়েছে আরো অনেক আগে। শুরু হয়েছিল ওনার মায়ের সাথে। তাই আমি জিজ্ঞেস করলাম, আমি আমার শাশুড়িকে বললাম যে আমি কি আপনার এই ঘটনাটা রেকর্ড করতে পারি। আমার শাশুড়ির সাথে সাথে নিষেধ করলেন, বললো না, রেকর্ড করা ঠিক হবে না, আমার সমস্যা হতে পারে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি নোট করে নিলাম। যাই হোক, আমার নানি শাশুড়ি মানে আমার শাশুড়ির মা অনেক পরহেজগার মানুষ ছিলেন। আমি যদিও ওনাকে দেখিনি, অনেক শুনেছি ওনার কথা। আজ উনি জান্নাতবাসী। আমার শাশুড়ির নাম শিরিন। তো ঘটনাগুলো আমি ঠিক তার ভাষায় বলার চেষ্টা করছি। ঘটনাটি শুরু হয় চাষারা নারায়ণগঞ্জে 1945-এর কোনে এক সামারের লেট নাইটে। মা তখন 6 থেকে 7 বছর বয়স হবে। মা ঘুমাচ্ছিল। হঠাৎ জানলা দিয়ে নক করার আওয়াজ আসলো, আর একজন বলে উঠলো, আর কত ঘুমাবি, সকাল হয়ে গেছে, খেলতে যাবো চল। মা ধর্ম করে জেগে উঠলো। দেখলো রাত তখন 3:30 4টার মতো বাজে, 4:30। এটা তার ফ্রেন্ডের ভয়েস, কিন্তু এখন তো অনেক রাত। জানলা খুলে দেখলো তার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে অন্ধকারে। মা বললো, এখন তো রাত, কিভাবে যাবো, এখন খেলার সময়। ফ্রেন্ডটা বললো, তোর ঘুম কাটেনি, চোখটা ডলে দেখ কত সকাল। মা হঠাৎ দেখলো সব হঠাৎ কেমন জানি ফর্সা লাগা শুরু করেছে, লাইক চারিদিকে কেমন জানি একটা আলো আলো হওয়া শুরু করেছে। অথচ তখন কিন্তু অনেক ঘুটঘুটে রাত ছিল। মা বলল, আমি তো বেরোতে পারবো না, দরজা লক করার উপর থেকে, রুমে সব ঘুম, আমার হাত যাবে না পড়া পর্যন্ত। ফ্রেন্ডটা বললো, চুপ করে একটা চেয়ার নিয়ে তার উপর দাঁড়া, তার উপর একটা মোড়া দে, ঠিকই খুলতে পারবি। মা কথা মতো কেমন জানি একটা ঘোরের মধ্যে দরজাটা খুলে ফেললো এবং আস্তে করে বাইরে বেরিয়ে আসলো। কেউ টের পেল না। মা সেই ফ্রেন্ডটা মাকে নিয়ে পার্কে চলে গেল, সেখানে সবসময় খেলে। মা খেলতে থাকলো মনের আনন্দে তার চিরচেনা ফ্রেন্ডের সাথে। অথচ একবারও খেয়াল করলো না তখন মাত্র ভোর 4টা, চারিদিকে তখন অন্ধকার, একটা কেউ নেই পার্কে। ঘন্টাখানেক কেটে গেল খেলতে খেলতে। তারপরে ফজরের সময় হয়ে গেল, আজান দিয়ে উঠলো ফজরের। মায়ের কেমন জানি ঘোর কেটে গেল। দেখলো তার ফ্রেন্ড তো ওখানে নাই। কোথায় তার ফ্রেন্ড? তার ফ্রেন্ডের জায়গায় একটা ছেলে খেলছে তারই বয়সে। ছেলেটার পরনে সাদা শার্ট, সাদা প্যান্ট। আজানের আওয়াজ শোনার সাথে সাথে ছেলেটি দৌড় দিয়ে মায়ের কাছে চলে আসলো। হাতে একটা অরেঞ্জ বা কমলা লেবু বুঝে দিল। বললো, আমার এখন যেতে হবে, আমি পরে আবার আসবো। মা কিছুই বুঝলো না, হাঁ হয়ে দাঁড়িয়ে থাকলো। ছেলেটা মিলিয়ে গেল দৌড়ে হাওয়াতে। আর এক নেইবার, এলাকার এক নেইবার মাকে দেখলো একা একা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে। সে তাকে বকাঝকা দিয়ে বাসায় দিয়ে আসলো। মা সেই অরেঞ্জটা রেখে দিয়েছিল, ওটা দিয়ে নাকি অনেক রোগ বালায়ের চিকিৎসা হতো। এরপর থেকে মা অনেক নামাজি হয়ে গিয়েছিলেন, অনেক নামাজ পড়তেন। আর সেই ছেলেটা নাকি প্রায় আসতো মায়ের সাথে দেখা করতে, অনেক লেট নাইটে। মা বলেছিল উনি একটা জিন ছিলেন, মায়ের সাথেই বড় হয়েছে। মাকে অনেক কিছু হেল্প করতেন, অনেক সলিউশন দিতেন। কিন্তু আসতেন প্রতি থার্সডে লেট নাইটে, দেখা করে দিতেন মায়ের সাথে। সেই রাতে মা সারা রাত নামাজ পড়তেন। অ্যান্ড এভরি থার্সডে নাইটে মায়ের রুমে ঢোকা নিষেধ ছিল। এমনকি মা বিয়ের পরও আসতেন মাঝে মধ্যে। অ্যান্ড মায়ের ইন্তেকালের পরে আমার আব্বু যখন শুয়ে থাকতেন, উনি খেয়াল করতেন মা যে জায়নামাজে নামাজ পড়তেন, সেই জায়নামাজে একটা লোক এসে নামাজ পড়ছে প্রতি থার্সডে নাইটে। এটা এখনো নাকি হয় মাঝে মধ্যে। যাই হোক, আমি তারপর আমি শাশুড়ি জিজ্ঞেস করলাম, আপনার সাথে কি হয়েছে? তখন আমার শাশুড়ি বললো, আমার সাথে অনেক কিছুই হয় মাঝে মধ্যে, আমি আসলে ওগুলো এখন ইগনোর করি এবং অভ্যাস মতো হয়ে গেছে। আমি বললাম, লাস্ট কবে হয়েছে? বললো যে লাস্ট যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে 2014-এ এই কানাডাতেই উইন্টারের এক রাত, অনেক ঠান্ডা, স্নো পড়ছিল বাইরে। আমার শাশুড়ি হঠাৎ ঘুম ভেঙে যায় অনেক রাতে একটা গরম বাতাসে ঝাপটায়। চোখ খুলেই দেখেন তার বরাবর উপরে সিলিং এর একটু নিচে একটা মিডল এজ লোক ভার্টিক্যালি ভাসমান হয়ে তাকিয়ে আছে তার দিকে। লোকটা বেশ সুঠাম গঠনের, মুখে দাড়ি, সাদা শার্ট আর প্যান্ট পরনে। মা ভয় পেয়ে গেলেন। লোকটা বললেন, ভয় পেও না শিরিন, তোমাকে লাস্ট দেখেছিলাম নারায়ণগঞ্জে সেই 10 বছর আগে, আর আমার এই পুরো 10 বছর লেগেছে তোমাকে খুঁজে পেতে। তুমি আমাকে চিনবা না। তোমার মায়ের সাথে যিনি থাকতেন আমি তারই ছেলে, আমি আছি তোমার সাথে, তুমি কোনো চিন্তা করবো না। কথাটা বলেই মনে হলো যেন উড়ে গিয়ে জানালার দিকে চলে গেল, গা হয়ে গেল। মা দেখলেন জানালার পর্দাটা কেমন জানি জোরে নড়ে উঠলো। জানালা বন্ধ আর ঘরে কোনো বাতাস নেই। এটা বলেই আমার শাশুড়ি ঘটনাটা শেষ করলেন। আমরা জানি জিনের অনেক ভাগ রয়েছে, আমাদের মতোই ওনাদেরও ভালো আর খারাপ জাতি রয়েছে। এটা মেবি তাদেরই ভালো সাইডের একটা। জেনারেশন বাই জেনারেশন তারা এই ফ্যামিলিটিকে, মানে আমার শাশুড়ি ফ্যামিলিকে হেল্প করে আসতেন। কেউ হয়তো বুঝতেও পারে না। আমার শাশুড়ি আজ পর্যন্ত সব রকম বিপদ থেকে বেরিয়ে এসেছেন। উনিও অনেক নামাজ কালাম পড়েন। আমার দেখা অনেক সাকসেসফুল আর স্ট্রং পার্সনের একজন তিনি। এটা কি জিনের কোনো ভূমিকা থাকতে পারে? সেটা আপনারাই ডিসাইড করুন। অনেক অনেক থ্যাঙ্কস আমার শাশুড়ির ঘটনাটি শেয়ার করার জন্য। রাসেল ভাই, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস আমার এই ঘটনাটা যদি আপনি সিলেক্ট করেন আর শেয়ার করেন। আল্লাহ হাফেজ। আপনাদের সবচেয়ে ভালো স্টোরি টেলারদের মধ্যে একজন ডক্টর আলিফকে দিয়ে, এবং ফর দ্য ফার্স্ট টাইম
আমরা ডক্টর আলিফের একটা অডিও ক্লিপ শুনবো। অবশ্যই জানাবেন আজকের এপিসোড কেমন লাগছে আপনাদের। চলুন শোনা সেই ঘটনাটি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি ডক্টর আলিফ রাজি। কিছু ঘটনা সবসময় আনশেয়ার থাকে, তো কিছুদিন আগে একটি ঘটনা আমি বলে যেতে পারিনি, সেটি আজ আবার শেয়ার করছি আপনাদের সবার সাথে। আমার যে ঘটনাটি আমি শেয়ার করবো সেটি চিটাগং শহর থেকে একটি ঘটনা আমার কাছে এসছে, এবং যে ঘটনাটি নিয়ে এসছে তিনি আমার রোগী ছিলেন নিজে। তো তার মতে যে তার এই ঘটনা ঘটবার পর তার জীবনের সব ধরনের কি বলবো বাজে অভ্যাস বলেন বা যেটাই বলেন, ওনার জীবনটা একটি পরিপূর্ণ জীবন হিসেবে রূপান্তরিত করেছে। তো ঘটনাতে চলে যাই। তো উনি একটু ডিফারেন্ট ছিলেন আর কি এলাকাতে। তো এলাকার মধ্যে অনেক রিচ ফ্যামিলির মধ্যে ওনার ফ্যামিলি একটি। তো ওনার অনেকগুলো প্রেস ছিল, প্রায় 24টার মতো প্রেস আছে ওনার চিটাগংয়ে। তো এতগুলো প্রেস মানে হ্যান্ডেল করা তো অনেক টাফ। তারপরেও এলাকার মানুষদের জন্য অনেক সময় সবসময় উনি অনেক কিছু করেছেন। তো এলাকার মানুষ ওনার খারাপ সাইডটা সবসময় এড়িয়ে যেতেন। তার একটা বদ অভ্যাস ছিল যে উনি মদ্যপান করতেন, প্রায় সময় উনি মাতাল অবস্থায় বাসায় ঢুকতেন, প্রায় সময় ওনাকে দেখা যেত রাস্তার মোড়ে চিল্লাচিল্লি করছেন। তো এগুলি এড়িয়ে গেলে উনি এলাকার লোকের জন্য অনেক কিছু করেছেন, তাই জন্য হয়তো বা তার এইসব খারাপ অভ্যাস অনেকে ওভারলুক করে যেতেন। ঘটনার দিন উনি যেদিন অফিস সবকিছু শেষ করে রাত 2টার দিকে বাসার দিকে যাচ্ছেন, তো ওই সময় আড্ডা শেষ করেই তিনি বাসা দিকে যাচ্ছেন। তো ওনার যে বড় প্রাডো গাড়ি, সেটি ওই বাসাটার সামনে ওই রোড দিয়ে ছাড়া অন্য রোড দিয়ে যাওয়া সম্ভব না। আরেকটি অল্টারনেটিভ রাস্তা আছে, কিন্তু ওই রাস্তা ছাড়া যাওয়া সম্ভব না। তো উনি রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছেন। আপনি হয়তো কি চিন্তা করবেন যে একটি গাড়ি হঠাৎ করে 100 বা 90 কিলোমিটার পার আওয়ার চলতে গিয়ে হঠাৎ করে জিরো হয়ে যাচ্ছে, হঠাৎ ব্রেক হয়ে যাচ্ছে এবং আপনি ব্রেকে পা দেন, আপনি কি চিন্তা করবেন ওই সময়? ওনার ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটেছে। উনি আউট অফ নোওয়্যার গাড়িটা হঠাৎ করে থেমে যায় এবং পুরো জিরো হয়ে যায় হঠাৎ করে, এবং তার মুভমেন্ট অলমোস্ট স্টিয়ারিং সাথে তিনি বাড়ি খান। খুব হার্ড যে বাড়ি খান তা না, কিন্তু এরকম ব্রেকে সাধারণত আপনি আহত হবেন ফর শিওর। কিন্তু উনি তেমন আহত হলেন না, গাড়িতে একটু জায়গা মতো দাঁড়িয়ে গেলেন এবং আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। উনি যে রাস্তা ধরে আসছিলেন, হঠাৎ করে ওনার গাড়ি থেকে ঠিক 2 থেকে 3 ফিট সামনে একদল শিয়াল গাড়ির সামনে দিয়ে হেঁটে যেতে যাচ্ছে। এরকম অবস্থা যে শিয়ালটা মানে ওনার কোনো ক্ষতি করছে এরকম কিছু না। শিয়াল এত আস্তে যাওয়ার কথা না, মনে হচ্ছে গরুর পাল যাচ্ছে, কিন্তু যাচ্ছে কিন্তু শিয়ালের পাল। উনি যে লাইট জ্বালিয়ে উনি দেখছে এক ঝাঁক শিয়াল আস্তে আস্তে গাড়ির সামনে দিয়ে যাচ্ছে। এই যাওয়া মুহূর্তে প্রায় 3.5 থেকে 5 মিনিট পর উনি যখন একটা সাউন্ড শুনলো যে গাড়িটার সামনে আগাও, এবং গাড়ির সাউন্ডটা আসলো তার পেছন থেকে। গাড়িতে কে জানি বসে আছে, গাড়িতে কেউ ছিল না, কিন্তু গাড়ি থেকে জানি বসে আছে। এই মুহূর্তে আপনি অবশ্যই গাড়ি টানতে বাধ্য হবেন। উনিও গাড়ি টানতে বাধ্য হলেন এবং উনি গাড়িটা আস্তে আস্তে টেনে নিয়ে সামনে যাচ্ছেন। তো কিউরিওসিটি মাইন্ড থেকে উনি আস্তে করে মাথার পেছন দিকে তাকিয়ে দেখে একটি মানুষওয়ালা বডিতে শিয়ালের মাথা, এবং উনি ওনার দিকে অপলক দৃষ্টিতে গাড়ির পেছনে তাকিয়ে আছেন। উনি এই অবস্থায় গাড়িটি খুব জোরে টানতে টানতে বাসার প্রায় কাছে এসেই ওনার সেন্স থাকে না, উনি গাড়ির ভিতরে অজ্ঞান হয়ে যান। যখন ঘুম ভাঙার পরে রাত সকালবেলা উনি দারোয়ানকে ডাক দেয় এবং ঘুম ভাঙে তার বাসার ভেতরে ঘুম ভাঙার পরে তিনি দারোয়ানকে ডাক দেয়, কিরে আমি এখানে কেন? বলে কি স্যার, রাত্রি 3টার দিকে তো আপনি গাড়ি বাসায় ঢুকানোর পরে গাড়ি থেকে আর নামেন নাই, তো সবাই ভেবেছিল যে আপনি মদ খেয়ে আসছেন কিনা বা কিছু, আপনাকে আর গাড়ি থেকে নামানো হয় নাই, তো সবাই আপনাকে আর ডাকাডাকি করি নাই, আপনি দেখলাম যে ঘুমাচ্ছেন গাড়ির ভেতরে। উনি খুব অবাক হয়ে গেলেন যে এই ঘটনাটা আসলে আমি কার সাথে শেয়ার করবো। বাসায় অ্যাকচুয়ালি ওনার সবার সাথে বনিবনা হচ্ছিল না, তো উনি ভাবলেন যে আমি মার সাথে জিনিসটা শেয়ার করি। তো মার সাথে শেয়ার করার পর মা বললো, তুই কোথা থেকে মদ খেয়ে আসছিস, তুই এসব বাদ দে, এসব জিনিসগুলো বাদ দে, এই ঘটনাগুলো আমি জানি না তোর সাথে কি করছে। তো উনি বারবার মাকে বোঝানোর চেষ্টা করেছে যে না মা, আমি আসলে মদ্যপান করে আসিনি, ওই দিন আমার হিতাহিত জ্ঞান ছিল, কিন্তু আমি এরকম কেন দেখলাম। তো যাই হোক, উনি এই ঘটনার পরে যেদিন আরেকটি ঘটনা ঘটে যায়, উনি এই জিনিসটা পরে পাত্তা দেননি, মনে করেছেন যে আসলে হয়তো আমারই ভুল ছিল বা আমি কিছু একটা ভুল দেখেছি, এরকম হয়তো আর দেখবো না। এই জিনিসটা চিন্তা করে তিনি নর্মাল লাইফ লিড করতে থাকলেন। ওই ঘটনার 15 দিন পর তার বোনের এঙ্গেজমেন্ট ঠিক হয়ে যায়। তো বোনের এঙ্গেজমেন্ট ঠিক হওয়ার ঠিক আগের দিন তো সবাই বিভিন্ন কাজ ডিস্ট্রিবিউট হয়েছে, ওনার ভাগে বাজার করে। তো রাত 12টার দিকে নর্মাল অবস্থায় বাজার করে উনি বাড়ি ফিরছিলেন। বাজার করে দিয়ে কমিউনিটি সেন্টারে, যেখানে এঙ্গেজমেন্টের প্রোগ্রাম হবে, সেখানে জিনিসপত্র রেখে তিনি বাসায় আসছিলেন। বাসায় আসবার সময় ঠিক একই জায়গায় হঠাৎ করে গাড়িটি জিরোতে ব্রেক করে ফেলার, মানে ওনার অজান্তেই গাড়িটি জিরোতে ব্রেক কে করেছে ওনার কোনো ধারণা নেই, কারণ ওনার কোনো আইডিয়া নেই। গাড়িটি ব্রেক করে গাড়িটি থেমে যায় রাস্তার মাঝখানে, এবং হঠাৎ করে তার গাড়ির ফ্রন্ট গ্লাসে একটি সদ্য জন্মানো একটি বাচ্চা এসে পাড়ি খায়। মনে হচ্ছে কেউ যেন একটা কাগজ ছুঁড়ে মেরেছে ওনার গ্লাসে। বাচ্চাটি থেতলে ওনার গাড়িতে একদম থেতলে পড়ে। সামনে কিছু নাই, সামনে অন্ধকার, পেছনে অন্ধকার। এই অবস্থায় উনি গাড়ির দরজা খুলে এক দৌড় দেন যে জীবনে যা আছে গাড়ি তার উঠবো না। যে সামনে এগিয়ে প্রায় অনেকটুকু দৌড়ানোর পরে সামনে গিয়ে দেখলেন যে 3-4 জন লোক রাস্তা হেঁটে যাচ্ছে। তো ওনাদের কাছে সাহায্য নেবার জন্য একজনের ঘাড়ে যে পিছনে যে ছিলেন সর্বপিছনে, তার ঘাড়ে যে হাত দিলেন, আমার একটু হেল্প করবেন। তিনি ওই লোকটি যখন মাথা ঘোরালো, তিনি দেখলেন সেই শিয়ালওয়ালা মাথা মানুষটি হেঁটে যাচ্ছিল। মানুষরূপী বডিটা মানুষের, মাথাটা শিয়ালের।
উনি আবারও একই অবস্থায় ওখানে আরেক দৌড় দিয়ে বলে যে না গাড়ির দিকে যাই। গাড়ির দিকে গেলেন, গাড়িতে উঠলেন। গাড়িতে মানে ওঠার সময় দেখলেন যে সবকিছু নর্মাল। গাড়িতে ওঠার পর আবারও সে একই সাউন্ড আসলো, গাড়ি চালাও। উনি আবার গাড়ি চালাতে লাগলেন এবং হঠাৎ করে দেখলেন গাড়ির পেছন থেকে কোরআন শরীফ পড়া শুরু হয়ে গেল। সেই শিয়ালওয়ালা মাথা মানুষটি কোরআন শরীফ পড়া শুরু করলেন এবং বাড়ি আসা পর্যন্ত কোরআন শরীফ পড়তে লাগলেন। একটা সময় কোরআন শরীফের সাউন্ড ভ্যানিশ হয়ে গেল। তিনি বাসার কাছাকাছি চলে আসলেন, গাড়ির পিছনের দিকে তাকিয়ে দেখেন উনি জিনিসটা নাই। তো উনি ভাবলেন যে আমার সাথে যা হচ্ছে তা হয়তো বা সাধারণ মানুষের সাথে হচ্ছে না, আমি হয়তো বা একটা এক্সেপশনাল, আমাকে ডাক্তার দেখাতে হবে। এরকম কন্ডিশন চলতে থাকলে আমি বাঁচবো না। আর উনি তো রেগুলার ড্রিঙ্ক করতেন, তো এই জিনিসটা তার মধ্যে থেকে গেল যে না এই জিনিসটা আসলে বাদ দিতে হবে। তো উনি ঢাকায় আসেন এবং সাইকিয়াট্রিস্ট দেখান। সাইকিয়াট্রিস্ট দেখানোর পর সাইকিয়াট্রিস্ট ওনাকে জিনিসটা বলেন যে আপনাকে এটা ছাড়তে হবে। তো এর ফাঁকে ফাঁকে সাইকিয়াট্রিস্টের সাথে তিনি ওনাদের ওষুধ খাওয়ার সাথে সাথে তিনি একজন হুজুরকেও দেখান, যে ঢাকায় আসছিলেন। তখন ওই ফ্রেন্ড যার কাছে ছিলেন সেই ফ্রেন্ড তাকে একটি হুজুরের কাছে নিয়ে যায়। সেই হুজুর বলে যে আপনি ভাই নামাজ পড়া শুরু করেন, নামাজ পড়া একান্তই দরকার। তো তিনি নামাজ পড়া শুরু করলেন। আর এর মাঝখানে যে কয়দিন তিনি ঢাকায় ছিলেন, তিনি প্রায় সময় স্বপ্নে সেই শিয়াল মাথাওয়ালা মানুষটিকে দেখতে পেতেন। প্রায় প্রতি স্বপ্নেই তার কাছে এগিয়ে আসতো এবং কিছু না কিছু শেয়ার করতো তার কাছে। তিনি নামাজ পড়া শুরু করলেন এবং ওই চোখ কান বন্ধ করে নামাজ পড়া শুরু করলেন। হঠাৎ করে তিনি দেখলেন যে আসলেই তো আমি নামাজ পড়া শুরু করার পরই সেই শিয়ালওয়ালা মাথা মানুষটি তার সামনে কোনো দেখা দেয় না। এরপরে তিনি ডিসিশন নেন উমরা করে ফেলবেন। উমরা করে আসার পর থেকে এই ঘটনাটা তার সাথে আর ঘটতে থাকে না। কিন্তু একটি কথা উনি বারবার আমাকে বলেছেন যে যখনই আমার নামাজ মিস হয় তখনই তিনি ওই অবয়বটি দেখতে পান প্রায় সময়। এখনো যে বন্ধ হচ্ছে তা কিন্তু না, এটা এখনো চলমান তার সাথে। হয়তো তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে কিন্তু তার ঘটনাটি এখনো আজও পর্যন্ত বিদ্যমান। রাসেল ভাই, এটি ছিল আমার আজকের ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি এনাম বলছি কানাডা থেকে। আশা করি ভালোই আছেন এবং আমি জানি আপনি ভালো চলে। সো আজকে আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি এটা আমার নয়, এটা আমার কলিগের সাথে হয়েছিল। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট জব। আমি যখন কানাডাতে প্রথম আসি, তারপরে এটা আমার ফার্স্ট কোম্পানি ছিল যেখানে আমি জয়েন করি। এটা একটা খুব বড় থিয়েটার কোম্পানি ছিল, ইটস মোর লাইক আর্ট সেন্টার। সঙ্গত কারণে আমি নামটি শেয়ার করছি না। আমার ছিল তখন নাইট শিফট। আমি তখন ওখানে অডিও ভিজুয়াল আর ইভেন্ট সেটআপে কাজ করতাম রাত্রেবেলা। সো লাইক নেক্সট ডেতে যেসব শো থাকতো, লাইক থিয়েটারে যেরকম থাকে, ওগুলোর সেটআপ আমরা করতাম রাত্রেবেলা, লাইক হোল নাইট। তো যেটা হয়েছিল, আমি শুরুতে খুব ভয়, কেমন জানি গা ছমছমে একটা পরিবেশ থাকে। এটা মোটামুটি প্রায় 70 বছর পুরানো বিল্ডিং, বেশ নাম করা এবং বেশ পরিচিত ক্যালগারি সিটিতে। সো আমি কাজ করা শুরু করলাম। এখানে 3-4টা থিয়েটার ছিল। একটা থিয়েটার ছিল আন্ডারগ্রাউন্ডে, আমি ওখানে কাজ করতাম। এক রাত্রে আমি সেই আন্ডারগ্রাউন্ড থিয়েটারে কাজ করছি, মোটামুটি পুরো ডার্ক, কিছু এমার্জেন্সি লাইট জ্বলে। আর আমি যেখানে কাজ করি ওখানে একটা সার্চ লাইটের মতো থাকে, যাতে আমি দেখতে পাই যেগুলো আমি সেট আপ করছি। লাইক ইটস ভেরি ডিম। সো আমি প্রজেক্টটা সেট আপ করছিলাম এবং আমার মোটামুটি অস্বস্তি লাগছিল। আমি কখনো নাইট শিফটে কাজ করিনি কখনো। তার উপরে এটা বেশ পুরানো একটা বিল্ডিং এবং আমি নিউ হিয়ার, সো বুঝতে পারছেন কেমন লাগতে পারে। কোনো মানুষ নাই পুরা বিল্ডিং এ, আমি আর আমার কলিগ ডেস্কে ছিল। তো আমি নিচে সেট আপ দিচ্ছিলাম, আমরা ওয়াকি টকিতে কমিউনিকেট করতাম, আর সেলফোন ফর এমার্জেন্সি। এনিওয়ে, আমি আমার মতো সেট আপ করে যাচ্ছি। হঠাৎ করে আমার কেমন জানি মনে হলো যে আমার সাথে কেউ একজন আছে এই বিশাল হলরুমে। আমি মানে হলরুম যখন বড় হয় তখন আওয়াজ অনেক ছোটখাটো আওয়াজ অনেক কানে লাগে, মানে খুব নর্মাল যে কেউ যদি আপনি হেঁটে যায়, এবং তখন রাত প্রায় 1:45 বাজে, 1:45 কিংবা 2টা বাজে। সো বেশ ক্লিয়ার সবকিছু, কারণ আমি একাই ওই রুমে কাজ করছি। ফুটখাট যা সাউন্ড হচ্ছে মেশিনারিজের, ওটা আমি করছি। এনিওয়ে, আমি কেমন যেন বলে খসখস করে, মনে করেন খালি পায়ে হাঁটতে যেরকম একটা আওয়াজ হয়, ওরকম একটা আওয়াজে মনে করেন পা টিপে কে জানি আস্তে আস্তে হেঁটে চলে গেল, কিংবা এরকম কিছু একটা ফিল করলাম। আমার অসম্ভব অস্বস্তি লাগা শুরু করলো। ভয় বলবো না ঠিক, মানে আমার কেমন জানি লাগছে। মানে আমি যেহেতু একদম নতুন এবং জায়গাটা অন্ধকার, আর আমি কখনো এভাবে একা কাজ করিনি রাত্রেবেলা। সো আমি একবার ফিরে তাকালাম পিছনে, নাথিং, এভরিথিং ইজ ফাইন। এবং তারপরে আমি আবার কাজে মনোযোগ দিলাম। আমি একটা প্রজেক্টও সেট আপ করছিলাম। হঠাৎ করে মনে হলো যে খুব দুপ করে কে জানি দৌড়ে করিডোর দিয়ে চলে গেল, মানে আমার গায়ে কাটা দিয়ে উঠলো। আমি তখন সাথে সাথে ওয়াকি টকিতে আমার কলিগকে জানালাম যে কেউ কি আমাদের বিল্ডিং এ আছে। আমি তো ঠিক জানি না, কারণ মাঝে মধ্যে আর্টিস্টরা থাকে, অনেক রাত পর্যন্ত কাজ করে, অনেক রিহার্সাল করে। সো আমার কলিগ বললো নো, ইটস অনলি আস, বিকজ আমাদের বিল্ডিং ও লক হয়ে গেছে, সিকিউরিটি গার্ড সব ডোর চেক করে এসছে, তো ওরা চলে গেছে। সো আই ডোন্ট থিঙ্ক কেউ আছে। আমি বললাম যে আমার কেমন যেন মনে হচ্ছে যে সামবডি ইজ ওয়াকিং অ্যারাউন্ড, লাইক আমি ফিল করছি। তো এনিওয়ে, আমি খুব অস্বস্তি লাগছিল। সো আমি চিন্তা করলাম একটা ব্রেক নেই, এবং সাথে সাথে আমি ডেস্কে চলে গেলাম আমার কলিগের কাছে, এবং আমি মোটামুটি চেক করে দেখতে আসলাম, বাট নাথিং এনিওয়ার।
যেমন ছিল তেমনই সবকিছু, কোনো রকম আলামত নাই কারোর থাকার কিংবা কারোর হাঁটাচলা করার। এনিওয়ে আমি আমার কলিগকে ডেস্কে যে সাথে জিজ্ঞেস করলাম, আমি তো বললাম যে আমি তো নতুন এখানে, বিল্ডিংটা কেমন জানি গা ছমছমে পরিবেশ। তো আমার কলিগ হাসছে, বললো যে ইউ আর নট নিউ, এর আগে যারা কাজ করেছে ওরাও জানে রাত্রে নাইট শিফটে কাজ করলে এরকম লাগে, নতুন এসছো তো। এনিওয়ে আমি তখন বললাম যে আচ্ছা আমার খুব ইন্টারেস্ট হরর স্টোরিজ এন্ড এভরিথিং, আমি পড়ি, আমি ভয়ও পাই আবার পড়িও, এটা আমার অভ্যাস। এনিওয়ে আমি আমার কলিগকে জিজ্ঞেস করলাম যে এরকম কি কোনো ঘটনা আছে, কারণ সব জায়গারই তো একটা ঘটনা থাকে, বিল্ডিংটা যেহেতু পুরানো আমি শিওর যে হয়তো বা কেউ কি কোনো কিছু ফিল করেছে কিংবা দেখেছে। বললো যে দেখো আমি এইসব ব্যাপারে কথা বলতে চাই না, এটা উচিত না, তুমি নতুন এসছো, তোমার ট্রেনিং চলছে, সো আই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার এনিথিং উইথ ইউ রাইট নাও। আই নো দ্যাট মিন্স ইউ আর হাইডিং সামথিং, অবশ্যই আপনি কিছু লুকাচ্ছেন। এনিওয়ে তখন বললো যে ইটস নাথিং, আসলে মানুষের হ্যালুসিনেশন হয় অনেক সময় এবং অনেকে অনেক কিছু ফিল করে, এবং কিছু কিছু মানুষ বলে যে সাম অফ দ্য প্লেসেস এই বিল্ডিং এর হন্টেড। আমি বললাম যে মানে কিভাবে হন্টেড, মানে একটা কারণ তো থাকে। এনিওয়ে তখন ও একটু আমতামতা করলো এবং বললো যে ওকে আমি তোমাকে একটা স্টোরি বলি, বাট ইউ হ্যাভ টু প্রমিস যে তুমি এটা শেয়ার করবে না ম্যানেজারের সাথে যে আমি তোমাকে এটা বলেছি, কারণ তুমি ভয় পেতে পারো এবং ভয় পেয়ে হয়তো তুমি ম্যানেজারের কাছে কমপ্লেন করতে পারো, অনেক কিছু বলতে পারো যেখানে তোমার জব নিয়েও সমস্যা হতে পারে। আমি বললাম নো, আমি অসম্ভব, আমি কারোর সাথে কোনো শেয়ার করবো না, আই প্রমিস, আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। এনিওয়ে তখন খুব ছোট বললো যে আমি এই কোম্পানিতে প্রায় 15 বছর ধরে কাজ করছি, এখন তো অনেক ভালো সবকিছু, অনেক কিছু আপডেটেড হয়েছে, তখন অনেক ব্যাকডেটেড ছিল সবকিছু। তো তখন আমাদের এখানে এক মেয়ে কাজ করতো, মেয়েটার নাম ছিল জুলিয়া। তো জুলিয়া একবার রাত্রে এরকম আমার জায়গায় ডেস্কে ছিল, আমি তখন নিচে সেট আপ দিচ্ছিলাম। এনিওয়ে তখন জুলিয়া তখন আমাদের ওয়াকি টকি তখন প্রথম এসছে, আমরা অতটা ইউজ টু না, তো আমরা তখনও মোটামুটি বুঝতাম না আর কিছু কোড থাকে ওয়াকি টকের। এনিওয়ে জুলিয়া দেখলাম যে বারবার আমার সাথে আমাকে ওয়াকি টকিতে কমিউনিকেট করছে। আমি তখন বারবার বললাম যে কিছু সমস্যা। বললো যে জুলিয়া কেমন জানি খুব মানে টেন্স হয়ে বললো যে আমার মনে হয় যে কেউ একজন বিল্ডিং এ থেকে গেছে এবং আমার দেখে মনে হচ্ছে এটা একটা বাচ্চা মেয়ে কিংবা কিছু একটা আমি দেখতে পাচ্ছি, দেখে মনে হচ্ছে অনেক কনফিউজড, কিছু একটা খুঁজছে, আমি ক্যামেরায় দেখছি। তখন বলো ওকে দিস ইজ ভেরি এমার্জেন্সি, লাইক তুমি তাড়াতাড়ি ওকে, যেহেতু বিল্ডিং এর দুইজন সেহেতু জুলিয়াও ডেস্ক ছেড়ে যেতে পারছে না, আর যিনি আমাকে সাথে গল্প শেয়ার করছেন উনিও মানে কোনো রেসপন্স করতে পারছে না। সো তখন বললো যে ওকে আমি এক্ষুনি আসছি। এনিওয়ে তখন সে চলে গেল দৌড়ে জুলিয়ার কাছে এবং বললো যে সমস্যা কি। বললো যে ক্যামেরায় দেখো এরকম একটা বাচ্চা মেয়ে মনে হচ্ছে হারিয়ে গেছে টাইপের কিছু একটা খুঁজছে। তখন সাথে সাথে সে দেখলো ক্যামেরাতে দেখছে যে একটা ছোট মেয়ে একবার ডানে তাকাচ্ছে একবার বামে তাকাচ্ছে এবং মোটামুটি অন্ধকার লবির ভিতরে ব্যালকনির পাশ দিয়ে পা টিপে যাচ্ছে। এনিওয়ে তখন বললো যে ওকে এক্ষুনি আমি যাচ্ছি দেখতে। এবং সাথে সাথে সে দৌড়ে গেল চেক করতে এবং লবির মধ্যে ঢুকলো, সব লাইট জ্বালিয়ে দিল এবং ওখানে গিয়ে দেখলো নোবডি। ও অনেক চিল্লাচিল্লি করে ডাকলো যে উই আর হিয়ার ফর হেল্প, আমার কাছে আসো, আর ইউ লুকিং ফর ইয়ার প্যারেন্টস, তুমি কি হারিয়ে গেছো, তোমার আব্বা আম্মুকে তোমার রেখে চলে গেছে ভুল করে, এখন তো অনেক রাত, কি করছো, কোথায়, সামনে আসো। বাট নো রেসপন্স এট অল, কোনো রেসপন্স নাই, কেউ নাই কোনো লবিতে। এবং সাথে সাথে সে জুলিয়াকে ওয়াকি টকিতে বললো যে ক্যান ইউ সি হার। বললাম হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি না বাট সামহাউ ও লবি থেকে বের হয়েছে, বাট এটা সম্ভবই না, লবির ডোর তো লক। আমি ওকে এখন দেখতে পাচ্ছি ও নর্থের দিকে যাচ্ছে, সেটা হলো একটা ফায়ার এক্সিটের ডোর দিয়ে নেমে সোজা রাস্তার মধ্যে চলে যাবে। বাট ফায়ার এক্সিটটা যখন যদি খুলে তাহলে একটা সিগন্যাল তো দিবে, বাট মনে হলো যেন যে মেয়েটা ফায়ার এক্সিট দিয়ে ডোর দিয়ে কেমন করে জানি নাই হয়ে গেল। তো সাথে সাথে জুলিয়া বললো যে আই ডোন্ট নো, ও জাস্ট ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, আমি আর খুঁজে পাচ্ছি না ক্যামেরাতে, বাট প্লিজ গো চেক। তখন সাথে সাথে যিনি আমার সাথে স্টোরি শেয়ার করছেন উনি দৌড়ে সেই ফায়ার এক্সিট ডোর দিয়ে গেল এবং যখনই ওটা ডোর খুললো জুলিয়া দেখলো যে একটা সিগন্যাল দেয় যে ওই ডোর ওপেন হয়েছে এবং আর নিচে গিয়ে দেখে নোবডি, দেয়ার ইজ নোবডি এট অল, সিঁড়ির নিচে কেউ নাই এবং সে খুব ভয় পেয়ে গেল এবং সাথে সাথে ডেস্কে রিটার্ন করলো এবং জুলিয়াকে বললো ক্যান ইউ রিওয়াইন্ড দ্য ফুটেজ ক্যামেরাতে। সাথে সাথে জুলিয়া ক্যামেরার ফুটেজ আপনার রিওয়াইন্ড করে চেক করে দেখলো নোবডি, নাথিং। ওরা কি ভুল দেখছে, দুজন কিভাবে একসাথে ভুল দেখতে পারে, এবং দুজনের তাকিয়ে থাকলো
এবং বললো যে এটা কিভাবে ম্যানেজারকে জানে, এটা লজ্জাজনক ব্যাপার, বাট জিনিসটা খুবই আমি চিন্তাও করতে পারিনি যে এরকম বিল্ডিং এ আমাদের সাথে এরকম একটা এক্সপিরিয়েন্স হতে পারে। এনিওয়ে ও আর এর বেশি কিছু বললো না। আমি তখন জিজ্ঞেস করলাম যে ক্যামেরাতে দেখা গেল রিওয়াইন্ড করলা, কোনো ফুটেজ নাই, দিস ইজ ভেরি উইয়ার্ড। বললো যে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এটা নিয়ে অনেক অনেক কথা চলেছে, অনেক কিছু হয়েছে ম্যানেজমেন্টের সাথে, আমরা কোনো কিছু বলতে পারিনি এবং খুবই আমাদের এম্বারাস ফিল করেছি আমরা, এবং সবাই হাসাহাসি করে পর্যন্ত বলতে, বাট বিশ্বাস করো কোনো মেড আপ স্টোরি না, এবং আমি এটার কোনো সোর্সও জানি না, আমি জানি না আমি কি রেখেছি। এনিওয়ে থ্যাংক ইউ রাসেল ভাই ফর ইয়ার টাইম, এবং এটা ছিল আমার স্টোরি। হ্যালো এভরিওয়ান, আমার নাম অসীম, আমি মেলবোর্নে থাকি এবং আজকে আমি আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ানক ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি। সো ব্রেস ইয়োরসেলফ। আমি ল্যাট্রোব ইউনিভার্সিটিতে পড়ি এবং আমি ইউনিভার্সিটির ক্যাম্পাসের ডর্মেই থাকি। সো আমার ইউনিভার্সিটিটি মেলবোর্ন সিটি থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে, এবং আমার ইউনিভার্সিটি থেকে ঠিক 4 কিলোমিটার দূরেই একটি মেন্টাল অ্যাসাইলাম, যেটি অ্যাবান্ডেন্ড। লাস্ট 20 বছর ধরে এটি পরিত্যক্ত। বলে রাখা ভালো, এই অ্যাবান্ডেন্ড মেন্টাল অ্যাসাইলামের একটি ছবি আপনারা আপলোড করেছেন ফেসবুক পেজে, এবং একজন একটি ঘটনাও শেয়ার করেছিল। আমি সেই মেন্টাল অ্যাসাইলামের গল্প বলছি, যেটা আমার জীবনে ঘটে গেছে। সো মেন্টাল অ্যাসাইলামটির নাম লন্ডেল মেন্টাল অ্যাসাইলাম, যেটি ভিক্টোরিয়া স্টেটের সবচেয়ে হন্টেড প্লেস বলে ধারণা করা হয়, এবং অনেকেই বলে থাকে যে এটি পুরো অস্ট্রেলিয়ার সবচেয়ে হন্টেড প্লেস। সো এখানে অনেক ধরনের অনেক হন্টেড গল্প আছে, তার মধ্যে সবচেয়ে পপুলার গল্পটি হচ্ছে ওখানে ইউনিট 2 এর 3rd ফ্লোরে একটি 8 বছরের একটি মেয়ে মারা যায়, এবং যার আত্মাটি ওখানে ট্র্যাপড হয়ে থাকে। এবং ওই অনেকেই অনেক ধরনের ভিডিওতে অনেক কিছু রেকর্ড করেছে, অনেক ধরনের অনেক সাউন্ড শুনতে পেয়েছে, ম্যাজিক বক্সের সাউন্ড। ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। যাই হোক, ফিরে আসে আমার গল্পে। সো দিনটি ছিল ফ্রাইডে। তো আমি এবং আমার 4 জন ফ্রেন্ড, স্টিভেন, জ্যাকসন, এমা এবং জর্জিয়া। এমা এবং জর্জিয়া হচ্ছে 2 জন মেয়ে। সো আমরা 5 জন মিলে গল্প করছিলাম। সো আমাদের ইউনিভার্সিটির একটি মেয়েও সুইসাইড করে এই মেন্টাল অ্যাসাইলাম রিলেটেড। তো যাই হোক, আমরা এই নিয়ে গল্প করছিলাম। তো এর মধ্যে স্টিভেন বলছে যে চলো আমরা মেন্টাল অ্যাসাইলামে যাই। তো আমার প্রচন্ড এইসব ভৌতিক জিনিসের প্রতি প্রচন্ড ভাবে আমার আকর্ষণ রয়েছে। আমি লোভ সামলাতে পারলাম না, আমি বললাম যে অলরাইট, লেটস গো, লেটস ডু দিস। তো আমি আর স্টিভেন রাজি যে আমরা যাবোই আজকে রাত্রে 12টার দিকে। বাট জ্যাকসন ভয় পাচ্ছিল, ও ব্যাক অফ করতে যাচ্ছিল, বাট আমরা অনেক কষ্ট করে ওকে কনভিন্স করলাম। বাট এমা এবং জর্জিয়ারা কোনোভাবে রাজি হচ্ছিল না। আমি ওদেরকে বললাম যে তোমরা আমার গাড়িতে থাকবে, আমি স্টিভেন আর জ্যাকসন যাব, আর আমরা ঠিক 1 ঘন্টার মধ্যে চলে আসবো। আমরা যদি 1 ঘন্টার 5 মিনিট দেরি করি তাহলে তোমরা সাথে সাথে পুলিশ কল করবে। ওরা বললো আচ্ছা ঠিক আছে। যে প্ল্যান সেই মোতাবেক কাজ। আমরা সবাই যার যার রুম থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেলাম। আমি একটি ক্যামেরা নিলাম, লাঠি নিলাম, এবং স্টিভেন একটি টর্চ নিল। সো আমরা ঠিক 11:30 দিকে রওনা দিলাম। আমি ঠিক গাড়িটি মেন্টাল অ্যাসাইলামের পিছন দিকে পার্ক করলাম, যাতে কেউ না দেখতে পারে। এবং পিছনে পার্ক করার পরে আমরা চারপাশে একটা ব্যারিকেড দেয়া, এবং ওখানে বিভিন্ন ধরনের সাইনবোর্ড দেওয়া আছে, দিস প্লেস ইজ হন্টেড, ডেঞ্জার, ডু নট এন্টার দিস প্রেমিসেস, দিস ইজ আন্ডার দ্য গভর্নমেন্ট। তো আমরা এসবে কোনো তোয়াক্কা না করে আমরা সোজা ঢুকে গেলাম। আমরা ব্যারিকেড টপকিয়ে পিছনে হাঁটছিলাম। তো ফার্স্ট বিল্ডিং, তারপরে আমরা অনুমান করলাম যেটা ইউনিট 2, আমরা সেকেন্ড বিল্ডিং এ ঢুকলাম। এবং নিচে আমি ফার্স্ট ফ্লোরটা আপনার নিচে তালাটা বর্ণনা দিচ্ছি, যে পুরনো অনেক চেয়ার টেবিল, বোঝা যাচ্ছিল যে এককালে এখানে অফিস ছিল কোনো ধরনের, এবং হুইল চেয়ার। এবং সবচেয়ে ক্রিপি ভয়ানক যে জিনিসটা আমার ভয় লেগেছে দেখে, সেটা হচ্ছে দেয়ালে বিভিন্ন ধরনের স্প্রে পেন দিয়ে এনশিয়েন্ট আমলের বর্ণমালা দিয়ে বিভিন্ন ধরনের স্পেলস লেখা। আমি এটা দেখে খানিকটা ভয় পেয়ে যাই। যাই হোক, আমরা সেকেন্ড ফ্লোরে গেলাম, দোতলায় গেলাম। সো দোতলায় যাওয়ার পরে ওখানে দেখি যে একটি বড় হল রুমের মতো, যেখানে অনেকগুলো ছোট ছোট খাট এবং পুরনো ভাঙা আয়না। বুঝে যাচ্ছিল যে এখানে অনেক বাচ্চারা থাকতো। আমি এটা দেখে বেশ ভয় পেয়ে যাই, এবং ঠিক সেই মুহূর্তে আমরা সবাই 3 জন একসাথে গরম অনুভব করতে শুরু করি। যদিও আমাদের এখানে এখন উইন্টার অলমোস্ট শেষ হলো, ঘটনাটা ছিল উইন্টারে রাত্রেবেলা অ্যাভারেজ 5-6 ডিগ্রি থাকে, বাট সেখানে গরম লাগার তো প্রশ্নই আসে না। কিন্তু আমরা প্রচন্ড গরম অনুভব করছিলাম, এবং আমরা 3 জনই আমাদের জ্যাকেট খুলে ফেললাম। এবং যেই জ্যাকেট খুললাম ঠিক সেই মুহূর্তে আমরা বাচ্চার একটি গলা শুনলাম, যে একটি বাচ্চা কান্না করছে, কান্না করে কিছু চাচ্ছে। এই ধরনের একটি সাউন্ড, যে একটি বাচ্চা কোনো কিছু চাচ্ছে, কান্না করছে, সেটার জন্য এরকম একটা সাউন্ড। বাট শি ওয়াজন্ট স্পিকিং ইংলিশ, ইট ওয়াজ সাম কাইন্ড অফ
আই ডোন্ট নো অন্য ধরনের একটি সাউন্ড, ইটস নট আ ল্যাঙ্গুয়েজ। আপনার বোঝা যাচ্ছে যে লাইক একটি বোবা মেয়ে যে কথা বলে যেরকম সাউন্ড, ওরকম সাউন্ড আসছিল। তো আমি এটা শুনে প্রচন্ড ভয় পেয়ে যাই এবং আমি লাইক স্টিভেন জ্যাকসন লেটস গো। স্টিভেন বলে না, যেহেতু এত দূরে এসেছি আমরা 3 তলায় গিয়ে বাচ্চার রুমটা দেখে তারপর আমরা দৌড় দিয়ে চলে যাবো। আর আমি বললাম যে স্টিভেন দ্যাটস নট আ গুড আইডিয়া, প্লিজ যাবো না। ততক্ষণে বাচ্চার সাউন্ডটাও চলে গিয়েছে এবং স্টিভেন বলে যে তোমরা যেতে না চাও আমি একাই যাবো, এই বলে ও লাইটটা নিয়ে 3 তলায় দৌড় দিল এবং সেইগুলো প্রচন্ড পুরনো এবং ভাঙা, খসে খসে পড়ে গিয়েছে কিছু কিছু জায়গা থেকে। আমি বললাম স্টিভেন কেয়ারফুল, তাড়াতাড়ি চলে আসো। এবং আমি আর জ্যাকসন তো ভয়ে ওখানে দাঁড়িয়ে রইলাম। তো স্টিভেন 3 তলায় যাওয়ার ঠিক 30 সেকেন্ডের মধ্যে প্রচন্ড জোরে একটি চিৎকারের শব্দ আমরা শুনলাম, আমি আর জ্যাকসন, এবং আমাদের বুঝতে বাকি রইল না যে চিৎকারের শব্দটি স্টিভেনের। সো আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম, জ্যাকসনের দিক তাকালাম, আমরা কি করবো বুঝতে পারছিলাম না, আমার সারা শরীর কাঁপছিল। তো জ্যাকসন বলল চলো আমরা চলে যাই। আমি বললাম যে স্টিভেনকে রেখে কোনোভাবে আমরা যেতে পারবো না। আমি দৌড় করতে শুরু করলাম এবং বললাম যে জ্যাকসন চলো যাই, আমরা দৌড় দিয়ে গিয়ে স্টিভেনকে কোনোভাবে নিয়ে টেনে আমরা চলে যাব। জ্যাকসনও রাজি হলো। আমরা টর্চ, আমি আমার মোবাইলের টর্চ, হাতের টর্চ, সব টর্চ চালিয়ে আমরা কোনো মতে 3 তলায় গেলাম যেখান থেকে চিৎকারের সাউন্ড আসছিল। এবং আমরা তো গিয়ে ওখানে হতভাগ, যেখান থেকে চিৎকার আসছিল সেখানে গিয়ে দেখি কেউ নেই, অর্থাৎ স্টিভেন নেই ওখানে। এবং ওই রুমটায় একটি বড় একটি পুতুল, 2 হাত বড় হবে, কিন্তু পুতুলটির মাথা নেই এবং পুতুলটির যে জামা গায়ে সে জামা সম্পূর্ণ রক্তাক্ত। আমি ওটা দেখে আমি আর লড়তে পারছিলাম না। জ্যাকসন ইজ লাইক লেটস গো, লেটস রান। তো জ্যাকসন আমাকে ধাক্কা দিল এবং আমি কোনোভাবে দৌড়ে আমরা বিল্ডিং থেকে বের হয়ে ব্যারিকেড টপকে আমরা গাড়ির কাছে, এমা এবং জর্জের কাছে চলে আসলাম এবং ওদেরকে সবকিছু খুলে বললাম। এবং আমরা তো উই স্টার্টেড ফ্রিকিং আউট। আমরা কি করবো বুঝতে না পারে উই কল দ্য পুলিশ। এবং কিছুক্ষণের মধ্যেই একটি ফায়ার ট্রাক, একটি অ্যাম্বুলেন্স এবং 2-3টে পুলিশের গাড়ি এসে হাজির। এবং ওরা কিছু পুলিশ এবং ফায়ার ব্রিগেড মেন্টাল অ্যাসাইলামের ভিতরে গেল এবং 15-20 মিনিটের মাথায় স্টিভেনকে বের করে আনলো। এবং আমরা যা দেখলাম, আমরা প্রস্তুত ছিলাম না সেটা দেখার জন্য, যে স্টিভেনের মুখে ফ্যানা উঠে সারা সম্পূর্ণ মুখ হয়ে গেছে এবং ওর হাতে খামচির দাগ। এটা তো দেখে আমরা প্রচন্ড ভয় পেয়ে গেলাম, কান্নাকাটি শুরু করে দিলাম সবাই। এবং আমাদের ওখানে আমাদের ইউনিভার্সিটি হসপিটাল, লেট্রোম হসপিটাল, ওকে ওখানে এমার্জেন্সি সেকশনে নিয়ে যাওয়া হলো এবং আল্লাহর রহমতে ও 2 দিনের মধ্যে ও রিকভার করেছে। তো ওকে আমরা পরে জিজ্ঞাসা করলাম যে তুমি কি দেখেছিলে, বাট ও বলে যে ওর কিছু মনে নেই, হয়তো বা বলতে চাচ্ছে না ও কি দেখেছে বা ওর আসলেই মনে নেই, কিন্তু ও আমাদেরকে বলে যে ওর কিছুই মনে নেই। একটি লোকাল নিউজ পেপারের ঘটনাটি আসে। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ এভরিওয়ান।